সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৫৯%। জেলাকে বিচ্ছিন্ন করে লকডাউন। সারা দেশে চলছে দূরপাল্লার যান, বাস, লঞ্চে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি, কাটেনি ভ্যাপসা গরম। দুর্যোগ প্রকট হবে না বলছেন প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সতর্কতা। ভারতে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা। এখনো সৌদি বার্তা পায়নি ধর্ম মন্ত্রণালয়। আবারও টাকা ফেরতের আশ্বাস হাবের। সময় সংবাদে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে গড়ে 50 ভাগের বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ায় 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলার সঙ্গে সারা দেশের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে বাইরে থেকে কেউ চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে বা বের হতে পারবে না। জেলায় সবশেষ 24 ঘন্টায় শনাক্তের হার 59%। এদিকে দেশে করোনায় মারা গেছেন 25 জন, শনাক্ত 1441 জন। গেল এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে যত করোনা পরীক্ষা হয়েছে, শনাক্ত হয়েছে তার অর্ধেকের বেশি। সারা দেশের তুলনায় এই হার 5 গুণ বেশি। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত ফেরত বাংলাদেশিরা প্রবেশ করায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। করোনার যে স্বাস্থ্যবিধি, এটা মেনটেন না করার জন্য এই করোনার এই সংক্রমণের হারটা বেড়ে গেছে এবং এই হারটা প্রায় 50%। হ্যাঁ, 100টা টেস্ট করলে 50টা পজিটিভ আসতেছে। এই অবস্থায় সোমবার দুপুরে জেলায় 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার কথাও জানানো হয়। রাত 12টা থেকে 30শে মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। জরুরি পরিষেবা ছাড়া 3 হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সবকিছু বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য চলাচল করতে পারবে। সচেতনতার অভাবে করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে মন্তব্য করে লকডাউন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। কোনো গাড়ি দাঁড়িয়াপুর দিয়ে আমাদের জেলায় প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র এক্সেপশন থাকবে মেডিকেল ডক্টরস, স্বাস্থ্যকর্মী, সংবাদপত্রকর্মী বা মিডিয়ার লোকজন। এছাড়া আর সবাইকে যারা চাকরি করে, ব্যাংকে চাকরি করেন বা অন্যান্য যে কোনো চাকরি করেন, জেলার ভেতরেই থাকতে হবে তাকে। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যার হাসপাতালে করোনার ওয়ার্ডে 19 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট 1275 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। 1000 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন 25 জন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ শহরের সদর হাসপাতাল মোড়ে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ভেরিয়েন্ট এবং আসলে যে করোনা পরিস্থিতি সেটি বেড়েছে, এরকম সংখ্যাতে আসলে আজকে জেলা প্রশাসনের যে করোনা টিম ছিল, যেটি করোনা পর্যবেক্ষণ টিম, তারা সকালবেলায় কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা সভার পরে কিন্তু তারপরে দুপুরে থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে আজকে যারা বাইরে থেকে আসছেন এবং এখানে যারা আছেন চলে যাবেন, এরপরে আসলে কেউই আসলে চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে পারবেন না বা এখান থেকে বের হতে পারবেন না। অভ্যন্তরীণ যে চলাচল, ছোট ছোট যানবাহন, সেটির পাশাপাশি দূরপাল্লার যে সমস্ত যান চলাচল, সেটিও এখান থেকে বন্ধ করা হবে এবং এর সাথে চাঁপাইনবাবগঞ্জের সাথে যে রেল যোগাযোগ, সেটিও কিন্তু আসলে বন্ধর ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এবং আমরা এটিতে যেটি লক্ষ্য করছি যে আসলে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ স্থলবন্দর আছে, সেখান থেকে যে বাইরে ভারতীয় যে সমস্ত ট্রাকের চালকরা এসেছেন, তারা এখানে ঘোরাফেরা করেছেন, এইরকম একটা সংখ্যা আসলে এইখানকার মানুষজনের মধ্যে রয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি সবথেকে বড় কারণে তারা শঙ্কিত, সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ যে বিশাল আমের বাজার এবং আমের রাজধানী হিসেবে পরিচিত, জেলা প্রশাসনের বেঁধে যাওয়া যে সমস্ত নিয়ম কানুন, যাতে করে আসলে এখান থেকে কোনো গাড়ি চলাচল করবে না বিশেষ কিছু গাড়ি ছাড়া, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সরকারি গাড়ি ছাড়া। সে কারণে কিন্তু যারা ব্যবসায়ী, তারা কিন্তু খানিকটা শঙ্কিত হয়ে আছেন যে এই বড় একটি যে অর্থনৈতিক নির্ভর করে আসলে এই আমের ওপরে, সেটি যদি না হয় বা যান চলাচল না করে, সেটা নিয়ে তারা শঙ্কায় আছেন।
এর পাশাপাশি বলা হচ্ছে যে আসলে অভ্যন্তরীণ ক্ষেত্রে যারা কিনা ব্যাংকে এবং অন্যান্য ক্ষেত্রে চাকরি করেন তারা তাদের পরিচয়পত্র নিয়ে সেটি চাঁপাইনবাবগঞ্জের মধ্যেই তাদেরকে অবস্থান করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের বাইরে তারা যেতে পারবেন না এবং বাইরে থেকে অন্য কাউকেও তারা আসতে দিবেন না বলে এখান থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এর পাশাপাশি সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, গতকালকে কিন্তু 59% কিন্তু করোনা পজিটিভ আসলে নির্ণয় করা হচ্ছে এবং সেটি পাওয়া গেছে, যার কারণে কিন্তু এই লকডাউনটি আসলে জেলা প্রশাসন দিতে অনেকটাই বাধ্য হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু এই লকডাউনটা দেওয়া হচ্ছে, যেটি রাত 12টার পরে সর্বোচ্চ কার্যকর হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে 1.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রূপে ফিরেছে। যাত্রী অর্ধেক নেয়, ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসে গুনতে হচ্ছে 60 ভাগের বেশি ভাড়া। দূরপাল্লার বাসে কোথাও কোথাও মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। সিট খালি না রেখেই যাত্রী নিয়ে রাজধানী ছাড়ছে অনেক বাস। করোনায় দ্বিতীয় ঢেউয়ের তোড়ে থমকে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। প্রায় 49 দিন পর গণপরিবহনে যুক্ত হলো সারা দেশ। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় একের পর এক ট্রেন। ছাড়ার আগে ট্রেনের প্রতিটি বগিকে জীবাণুমুক্ত করেন পরিচ্ছন্নতা কর্মীরা। একটি আসন ফাঁকা রেখে বসার নিয়ম মানছেন ট্রেন যাত্রীরা। স্টেশন ঘুরে রেলমন্ত্রী জানালেন, ট্রেন চলাচলে আগের চেয়ে বেশি মানা হবে স্বাস্থ্যবিধি। আন্তনগর যে ট্রেন, এই ট্রেনগুলো আমরা আমাদের 108টি ট্রেন আমরা চলাচল করে স্বাভাবিকভাবে, তার অর্ধেক অর্থাৎ 56-28 চড়া এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি। আন্তনগর ট্রেনের ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকলেও লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট মিলছে কাউন্টারেই। আমরা নিজেরা যদি সতর্ক না থাকি তাহলে তার কেউ সতর্ক করতে পারবে না। স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে, কিন্তু ডাবল ভাড়া নেওয়া হচ্ছে। 30 টাকা নিচে নরসিংদী পর্যন্ত, কিন্তু আমরা যাব টঙ্গীতে। তবে ট্রেনের ঠিক উল্টো চিত্র দূরপাল্লার বাসে। এক সিট ফাঁকা নয়, প্রতিটি সিটেই বসে যাচ্ছেন যাত্রীরা। যদিও 60 ভাগ অতিরিক্ত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা সরকারের। অবশ্য নির্দেশনা অমান্য করে জরিমানাও করছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারাই ভিড় করছেন কাউন্টারগুলোতে। গাড়ি চেক করে কিন্তু যেগুলো অনিয়ম পেয়েছি সেগুলোকে জরিমানা করেছে। পরিবহনের অভাব ছিল, এর কারণে বাড়ি দিতে পারি না। এখন পরিবহন খুলছে, এখন সুন্দরভাবে বাড়ি দিতে হবে। ভাড়া একটু বেশি, মানে ডাবল ভাড়া, মানে একজন ভাড়া বেশি, কিন্তু তাও ভালো, গাড়ি ঘোড়া খুলছে, যাবো বাড়িতে। এতদিন বন্ধ ছিল, বেকার ছিলাম, এখন চালু করার পরে আমাদেরকে ভালো লাগছে। এদিকে চাঁদপুর সহ 15টি রুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গের যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি না মানায় উদাসীনতার কোনো পরিবর্তন হয়নি। সরকার যে ঘোষণা দিচ্ছে 60% বৃদ্ধি করে, আমরা ওই অনুযায়ী ভাড়া নিতেছি। অনেকদিন পর লঞ্চ চালু হয়েছে, আমরা সবাই যদি মাস্ক পরে মানে স্বাস্থ্যবিধি মেনে যদি চলতে পারি তাহলে তো এটা সবার জন্য এটা মঙ্গল। এছাড়া যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মানতে মাঠে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন এবং সদরঘাট লঞ্চ ঘাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব রবিনের কাছে। রবিন, ফয়সাল, যদি বলতে যাই যে পুরোপুরি 7 সপ্তাহ পরে রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে, জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আন্তঃজেলা গণপরিবহন। তো আমরা প্রথম দিন সকালের মতন কিন্তু বিকেলের দিকেও আমরা আসলে যেটি দেখছি বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ তুলনামূলকভাবে বেশ কম রয়েছে। আমরা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও আসলে যেটি বলছেন যে সাধারণত এতটা কম যাত্রীচাপ কখনো থাকে না। আমরা অনেক বাসের মধ্যে আমরা যেটি দেখেছি যে পুরো বাসের মধ্যে হয়তো বা 8-10 জন নিয়ে যাচ্ছে দূরের কোনো জেলার উদ্দেশ্যে, এরকমও চিত্র রয়েছে। আবার বিপরীত চিত্র কিছু দেখা যাচ্ছে, সেগুলো হলো সরকার নির্ধারিত যে সরকারের যে বিভিন্ন নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো মানার বিষয়ে উদাসীনতা। আমরা কোনো বাসে আমরা আসলে যেটি দেখেছি, যেগুলো আসলে যে লোকাল সার্ভিস, সেগুলোতে দেখা যাচ্ছে যে অর্ধেক আসন ফাঁকা রাখার যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি আসলে যে মানার বিষয়
বিষয়ে বেশ মানে উপেক্ষিতই থেকে গেছে, এবং অর্থাৎ তারা আসলে যে অর্ধেক আসন ফাঁকা না রেখে আসলে যে পাশাপাশি বসে যাচ্ছে মানুষজন, এরকমও কিন্তু বেশ চিত্র আমরা দেখেছি। এবং তবে একটি বিষয় কিন্তু যেটি বলার মতন, যে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সরকারি যে নির্দেশনা সেটি কিন্তু মানা হচ্ছে। তো আসলে যে সেটা আসলে যে যাত্রী চাপ কম বলে নাকি আসলে যে স্বতঃস্ফূর্তভাবেই মানা হচ্ছে, সেই বিষয়ে উপসংহারে আসার জন্য কিন্তু আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখন আসলে যে যাত্রী চাপ তুলনামূলকভাবে বাড়বে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পরিবহনগুলো তারা আসলে যে সরকারি নির্দেশনাগুলো ঠিকঠাক মতন মানছে কিনা সে বিষয়টি কিন্তু তদারক করার জন্য বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে, এবং তারা আসলে দেখছেন যে ঠিকঠাক মতন মাস্ক সবাই পরছেন কিনা, কিংবা যে অর্ধেক আসন ফাঁকা রাখা হচ্ছে কিনা, কিংবা হ্যান্ড স্যানিটাইজার সেইগুলো আসলে রাখা হচ্ছে কিনা। আমরা একটু জানার চেষ্টা করব লঞ্চ টার্মিনালের খবরাখবর। সে খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। রবীন, সদরঘাটে যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই যাত্রী চাপ বাড়ছে, তবে যে পরিমাণ যাত্রী ধারণা করা হয়েছিল তার চেয়ে কিন্তু তুলনামূলক কম যাত্রী আসলে আসছে। খুব বেশি যে চাপ বা খুব বেশি গাদাগাদি বা খুব বেশি একদম বোঝাই যাত্রী তেমনটি কিন্তু নয়, কারণ আসলে হবার কথাও না, যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে। মূলত মানুষ এখন ঢাকায় ফিরছে গ্রাম থেকে, তো ঢাকা কম ছাড়ছে এই মুহূর্তে, তো সেই কারণে যাত্রী সংখ্যা খুব কম। আর যদি আমি বলি যে নিয়মটি করা হয়েছে যে লঞ্চের ডেকে অর্ধেক যাত্রী পরিবহন করা, সেটি কিন্তু পালন করা অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ যেহেতু যাত্রী সংখ্যা মোটামুটি কম। এর বাইরে আমরা দেখেছি অনেক লঞ্চেই রং দিয়ে দাগ দেওয়া হয়েছে, কিন্তু এখন যেহেতু যাত্রী সংখ্যা বাড়ছে, আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম, এখন আপনি যে পরিমাণ যাত্রী দেখছেন এত ছিল না, এর চেয়ে কিন্তু কম ছিল না। এখন ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়ছে। আপনি দেখছেন সবগুলো পন্টুনে মোটামুটি যাত্রীদের দেখা যাচ্ছে, তারা এই লঞ্চে উঠছেন। এখন কতটুকু স্বাস্থ্যবিধি মানা হয় সেটি কিন্তু একটু দেখবার বিষয়। আমরা হয়তো আরো ঘন্টাখানেক পরে পুরোপুরি আপনাকে আরো বলতে পারবো যে লঞ্চে যে অর্ধেক যাত্রী নেবার নিয়ম, মূলত ডেক শ্রেণীর যাত্রী, সেখানে কতটুকু পালন করতে পারছে সেটি বোঝা যাবে, বা কিংবা যে রং করে দেওয়া হয়েছে ডেকে 3 ফুট পর পর, সেটি কতটুকু পালন করতে পারছে যাত্রী, সেটি মানছে কিনা, বা লঞ্চ যারা কর্মকর্তা রয়েছে, লঞ্চের ম্যানেজার বা মাস্টার, তারা কতটুকু মানছে সেটি আমরা বুঝতে পারবো। জানেন যে মোট 21টি জেলায় দক্ষিণাঞ্চলের এই ঢাকা থেকে প্রতিদিন 42টি রুটে অনেক লঞ্চ ছেড়ে যায়। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যাত্রী সংখ্যা তুলনামূলক কিছুটা কম, আর কেবিনে কিন্তু যাত্রী সংখ্যা মোটামুটি কেবিন সবগুলো যাত্রী নেওয়া যাবে এমন নিয়ম রয়েছে। আর ভাড়ার বিষয়টি হলো যে সাধারণ সময় যে ভাড়া থাকে তার চেয়ে 60% ভাড়া বেশি নেওয়া হবে ডেকে, কেবিনে নয়। কেবিনে কিন্তু আগের যে ভাড়া রয়েছে সেটাই থাকবে, শুধুমাত্র ডেক শ্রেণীর ভাড়া 60% বাড়বে। কিন্তু যেহেতু যাত্রী সংখ্যা, যদি লঞ্চে যে সমস্যাটি হয়, দেখা যায় যাত্রী সংখ্যাও বেশি নেওয়া হয়, কিংবা অর্ধেক যাত্রী নেওয়ার যে নিয়ম সেটি অনেক ক্ষেত্রে মানা হয় না, কিন্তু ঠিকই ভাড়া আবার 60% নেওয়া হয়। তেমনটি হলে কিন্তু নিশ্চয়ই যাত্রীরা, আমরা মাঝে মাঝে দেখি যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকেন, সেটিও নিশ্চয়ই এমনটি হলে নিয়মের ব্যত্যয় হলে সেটিও নিশ্চয়ই এমন হবে, আজকে আমরা দেখতে পারবো। তবে সন্ধ্যা যেহেতু নামছে, এখন মূলত ঢাকা থেকে যে দক্ষিণাঞ্চলের 21টি জেলায় লঞ্চ ছেড়ে যায়, এই লঞ্চগুলো বেশিরভাগই ছেড়ে যায় সন্ধ্যা 5টা 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত। তো যাত্রী সংখ্যা কতটা বাড়বে, লঞ্চে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হবে এইগুলোতে, সেটা কিন্তু আমরা আপনাকে আরো একটু পরে বোঝাতে পারবো। যখন যাত্রী চাপ বাড়বে তখনই ঠিক বোঝা যাবে কি অবস্থা হয়। আজকে লকডাউনের চলমান লকডাউনের মধ্যে যে বিশেষ ব্যবস্থায় গণপরিবহন ছাড়া হচ্ছে তার কি হয় সেটা আমরা আপনাকে আরো কিছুক্ষণ পর পুরোপুরি জানাতে পারবো। আমার কাছে এই ছিল সবচেয়ে। জুবায়ের, দীর্ঘ বন্ধের পর আবারও স্বাভাবিক হয়েছে গণপরিবহন ব্যবস্থা। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মাহমুদ রাকিব এবং এর আগে গাবতলী বাস টার্মিনাল থেকে সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন জানাচ্ছিলেন বিস্তারিত। ঘূর্ণিঝড় ইয়াসের খবর। 88 কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। এর প্রভাবেই দেশে দাবদাহ বাড়ার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে ইয়াসের আঘাত হানার আশঙ্কায় আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে ঝড়ের বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে এটি তেমন ঝুঁকিপূর্ণ হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
বুধবার সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও। নিরাপদ আশ্রয়ে যেতে উপকূলবাসীকে আহ্বান ও সতর্ক করছেন স্বেচ্ছাসেবীরা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী অর্ধশতাধিক চর থেকে ৩ লক্ষাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনার কথা জানায় জেলা প্রশাসন। ৭০৮টি আশ্রয়কেন্দ্র ও ১৩,০০০ স্বেচ্ছাসেবী, ৭৬টি মেডিকেল টিম ও ২০০ কমিউনিটি ক্লিনিক প্রস্তুত রয়েছে সেখানে। আমরা সকল ভলেন্টিয়াররা আমরা প্রস্তুতি আছি। ৪০টি স্পট হতে মোট ৩,১৮,০০০ মানুষকে সরানোর প্রয়োজন হতে পারে, যার জন্য আমরা সকলেই প্রস্তুত রয়েছি। লঘুচাপের কারণে এখন সাগর উত্তাল। বঙ্গোপসাগর থেকে ট্রলার নিয়ে লোকালয়ে ফিরে বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছেন জেলেরা। বোট রাখার কোনো কায়দা নাই, কিন্তু আমরা যান নিয়ে ফিরিয়েছি কোনো মতে। ঘূর্ণিঝড় আম্পানের ধকল কাটিয়ে ওঠার আগেই ইয়াসের আভাসে আতঙ্কিত সাতক্ষীরার উপকূলবর্তী মানুষ। অধিকাংশ বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে জেলা প্রশাসন বলছে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মনে করেন দেশের উপকূলে আঘাত হানার বিষয়টি নির্ভর করছে ইয়াসের গতিবেগের উপর। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে। এই অবস্থাতে উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ অর্থাৎ খুলনা বিভাগের এর প্রভাব পড়বে। যদি এর গতিপথ একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। আপাতত উপকূলবাসীর আশ্রয়কেন্দ্রে যাবার প্রয়োজন না থাকলেও সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ধরনের প্রস্তুতি। বিস্তারিত তথ্য জানাতে পায়রা নদীবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বাদল। ধন্যবাদ জুবায়ের। ঘূর্ণিঝড় পটুয়াখালীবাসীর জন্য একটি আতঙ্ক। প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। তাই পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের কথা শুনে মানুষের মধ্যে একটি বেশি আতঙ্ক বিরাজ করেছে। ইতিমধ্যে পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত কোনো বৃষ্টি না হয়, বেশি গরম পায়, ঘূর্ণিঝড় ইয়াস আসার খবর শুনে পটুয়াখালী মানুষের মধ্যে একটি বেশি আতঙ্ক বিরাজ করতেছে। কিন্তু পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত 2 নম্বর সতর্ক সংখ্যা চলছে। পটুয়াখালী জেলা প্রশাসন ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনে আজ বিকেল 3:30টায় পটুয়াখালী জেলা প্রশাসনের দরবার হলে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। প্রস্তুতি সভায় পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মতিউর ইসলাম চৌধুরী যে আমাকে জানিয়েছেন পটুয়াখালী জেলায় 803টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এই 803টি সাইক্লোন সেন্টার প্রায় কয়েক লক্ষ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া এই আশ্রয়ে যারা নিতে পারবে তাদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার এবং শিশু খাবার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পটুয়াখালী যে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার সময় যে স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় কেন্দ্রে থাকতে পারবে এ বিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন জনাব জাহাঙ্গীর আলম শিবনের সাথে আমি কথা বলেছি। পটুয়াখালী সিভিল সার্জন যে বিষয়টা আমাদের জানিয়েছেন, পটুয়াখালীতে ইয়াস আঘাত হানার সময় যে তাদের যে খাবার, পানি, যে বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং তাদের খাবার, স্যালাইন এবং স্বাস্থ্যবিধি স্যালাইন সহ পর্যাপ্ত প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পটুয়াখালী যে সাগর সমুদ্র সৈকত কুয়াকাটা রয়েছে, সকাল থেকে সমুদ্র সৈকত কুয়াকাটা উত্তাল দেখা যাচ্ছে। তবে সমুদ্র সৈকতে এবার জিও ব্যাগ দ্বারা পর্যাপ্ত পরিমাণ প্রোটেকশন দেওয়া হয়েছে যাতে সমুদ্র সৈকত এবার একটু বেশি একটা না ভাঙারও সম্ভাবনা রয়েছে। এছাড়া পটুয়াখালী যে পানি উন্নয়নের যে দুর্যোগ যে বাঁধ রয়েছে, এই বাঁধে পটুয়াখালী যে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি যে পানি উন্নয়ন বোর্ডে যে দুর্যোগকালীন সময় যে পানি নদী থেকে পানি উঠতে পারে, লোকালয়ে প্রবেশ করতে পারে, এ বিষয়ে তারা কি প্রস্তুতি গ্রহণ করেছে। পটুয়াখালী জেলায় প্রায় 820 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই 820 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় 16 কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে এবং 6 কিলোমিটার সম্পূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এই 6 কিলোমিটার বেড়িবাঁধ প্রোটেকশন দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড তারা সর্বদা সজাগ রাখা হয়েছে এবং যাতে লোকালে পানি ঢুকতে না পারে সেভাবে তারা সর্বদা প্রস্তুত রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে সর্বশেষ জানিয়েছে। এই ছিল পটুয়াখালীতে ইয়াস আঘাত হানার সর্বশেষ আমার কাছে খবর। পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবেলায় প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। কারণ বাজার থেকে তিনি জানাবেন ঢাকার আবহাওয়ার খবর। শুভ।
জুবায়ের, প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে ঢাকার মানুষ খুব কষ্টে আসলে এই কয়েকটি দিন পার করছেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সূর্যের প্রখর রৌদ্রের ভেতরে মানুষকে বাইরে বের হতে হচ্ছে। সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মানুষ প্রচণ্ড তাপের কারণে রিকশায় উঠছেন না, পাঠাওয়ে চড়ে যাচ্ছেন না এবং যতটা কম সম্ভব বাইরে থাকার তারা চেষ্টা করছেন। তবে আমরা দেখেছি যে এই বাইরের যে শরবতের দোকান, ডাবের দোকান অথবা বিভিন্ন জুসের দোকানে কিন্তু সাধারণ মানুষের একটা ভিড় পরিলক্ষিত হচ্ছে। তবে আমরা এটিও দেখেছি যে সাধারণ যেই দোকানগুলোতে আসলে 5 টাকা 10 টাকায় আসলে 10 টাকা 15 টাকায় বিভিন্ন জুস পাওয়া যাচ্ছে, সেখানে মানুষের বেশি ভিড়, কারণ একটি ডাব কিনতে মানুষের 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। তারপরেও আমরা আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস বলা হয়েছিল যে সন্ধ্যা বিকেল নাগাদ বিভিন্ন বিভাগীয় শহরে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আসলে বৃষ্টি হবে, সেটির কিছুটা প্রমাণ আমরা দেখতে পেয়েছি। যেমন রাজশাহীতে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। এটি রাজশাহী ছাড়াও আরও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু ঢাকাতে এখন পর্যন্ত বৃষ্টি না হলেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আকাশে কিন্তু আমরা মেঘের এক ধরনের ঘন ঘটা দেখেছি এবং বাতাসটা প্রায় দুপুর 2টার পর থেকে কিন্তু বাতাস একটু শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনুভব করছি যে বাতাস একটু শীতল বাতাস আমরা অনুভূত হচ্ছে। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে এই শনিবার থেকে আজ পর্যন্ত তাপমাত্রা 35 থেকে 39-40-এর মধ্যে সবসময় ওঠানামা করছে, কিন্তু আজকে তাপমাত্রা কিছুটা কম হলেও 36 ডিগ্রি সেলসিয়াস হলেও কিন্তু আপনি জানেন যে ঘূর্ণিঝড়ের কারণে এক ধরনের ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মানুষ বাইরে যেমন শান্তি পাচ্ছেন না, রাতে যখন তারা বাসায় ঘুমাচ্ছেন তখনও কিন্তু এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে। আমরা যেটা জেনেছি, অনেকে আমাদেরকে বলেছেন তারা পোশাকেও কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন যেন তারা একটু স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে সব মিলে বলা যায় যে মানুষের মধ্যে অস্বস্তি কিন্তু অনেক বেশি। কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস রয়েছে যে বিকেল নাগাদ আসলে বৃষ্টি হবে, সেই বৃষ্টির অপেক্ষায় আছে, যদিও বিকেল গড়িয়ে গেছে, সেই অপেক্ষায় আমরা আছি। এই ছিল এখানকার সবশেষ খবর। জুবায়ের। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। 15,000 সৌদি নাগরিকের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার 45,000 বিদেশি মুসল্লি হজ পালন করতে পারবেন। তবে বাংলাদেশের নাগরিকরা অংশ নিতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ভারতে করোনা পরিস্থিতি অবনতির কারণে প্রতিবেশী বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে নিবন্ধন বাতিল করলে টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছে হাব। করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গেল বছরও হজে অংশ নিতে পারেননি বাংলাদেশিরা। তবে এবছর 2 ডোজ টিকা দেওয়ার শর্তে সৌদি সরকার বিদেশিদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়ায় আশায় বুক বাঁধেন গমেনচ্ছুরা। 15,000 সৌদি নাগরিক ও 45,000 বিদেশি মুসল্লি এবার সীমিত আকারে হজে অংশ নিতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় ধর্ম মন্ত্রণালয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বহির্বিশ্ব থেকে হাজি নেবে 18 থেকে 60 বছর বয়স এর মধ্যে। তো ফাইনাল আমি ওরা স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশ করছে, ওদের হজ মন্ত্রণালয় এই পর্যন্ত শেষ। বাংলাদেশের নিরিখে তাও জানি না। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিবেশী বাংলাদেশের মুসল্লিরা হজ পালনের অনুমতি পাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। নিজের প্রজ্ঞাপন যদি সেই দেশে দিবে, সেই দেশের জন্য, আমাদের দেশের জন্য কি করতে হবে না হবে এমন কোন সিদ্ধান্ত সে জায়গায় নেই। 60,000 হাতি নেই আর যতজনই হাতি নেই, সেটার ভিতরে লোকাল ওখানে 15,000 টাকা নেবে, 35,000 সারা বিশ্বের থেকে নেবে। সেই জায়গায় বাংলাদেশ আদৌ সংযুক্ত হতে পারবে কি পারবে না সেটা তো আমরা জানি না। আমাদের পাশে হলো ভারত, সেখানে কোভিডের অবস্থা খারাপ। এই অবস্থায় হজ পালনের অনুমতি না পেলে যারা নিবন্ধন বাতিল করবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাব সভাপতি। যে সংখ্যার হজ যাত্রী প্রেরণের জন্য আমাদেরকে আহ্বান করবেন, আমাদের সেই সংখ্যায় হজযাত্রী প্রেরণেরই প্রস্তুতি আছে। যারা নিবন্ধিত আছেন তাদের সিরিয়ালের ক্রমানুসারে তাদের অগ্রাধিকার থাকবে। কেউ যদি তার নিবন্ধন বাতিল করেন তিনি টাকা ফেরত নিতে পারেন এবং এ বিষয়ে এখনো কোনো বাধা নাই। গত বছর 67,000 মুসল্লি হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্তভাবে নিবন্ধন করলেও পরে টাকা ফেরত নেন 6,000 জন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তি যেন পিছু ছাড়ছেই না সৌদি আরব গমনেচ্ছুদের। সকাল থেকেই তীব্র গরম আর করোনার ভীতি উপেক্ষা করে সৌদি এয়ারলাইন্সের গাদাগাদি করে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয় প্রবাসীদের। দীর্ঘ সময় অপেক্ষার জন্য ক্ষোভ ছিল কারো কারো কণ্ঠে। এদিকে সঠিক তথ্য না পেয়ে অনেক যাত্রী বিমানবন্দরে গিয়েও হয়রানির মধ্যে পড়েন। সৌদি এয়ারলাইন্সের কারাওয়ান বাজার অফিসের সামনে শত শত প্রবাসীদের ভিড়।
তীব্র গরমের মধ্যেই লম্বা লাইনে দাঁড়িয়ে সোমবার সকাল থেকে টিকিটের অপেক্ষায় থাকতে হয় তাদের। কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পর স্বস্তি প্রকাশ করলেও দীর্ঘ ভোগান্তির জন্য ক্ষোভ ছিল কারো কারো কণ্ঠে। একদিন আগে যদি আমাদের এটা ওপ হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। গতদিন রাত্রে ছিল 12:40-এ, বুকিংয়ের জন্য হোটেল বুকিংয়ের জন্য মিস হয়ে গেছে। সব প্রস্তুতি সম্পন্ন, এখন বুকিং দেবো, হোটেল বুকিং দেবো, বাস চলে যাবো এয়ারপোর্টে। সেই টাইমে নেই, এই রোদের মধ্যে দাঁড়ায় আছে। সৌদি সরকার নির্ধারিত হলিডে হোটেলে বুকিং দিয়ে করোনা পরীক্ষার রিপোর্ট পেয়ে নিশ্চিত করা হচ্ছে টিকিট। অনেকে আবার অনিশ্চয়তার শঙ্কায় ভিড় করেন তথ্য নিতে। কেউ আবার দ্রুত কাজ শেষ করতে বাড়তি টাকা দাবি করার অভিযোগ তোলেন। এখানে অনেক দুর্নীতি চলতেছে, যে একজন আনসার সদস্য আমার কইছে যে এই লাইনে খাড়াইয়া কি করবেন, 4000 টাকা দেন, কাজটা কইরা দেন। হলিডে হোটেল বুকিং করতে আপনার নেটে যা শুনতেছি, মানুষের মুখে যা শুনতেছি, 54,000 55,000 এরকম লাগতেছে জেদ্দার জন্য। এয়ারপোর্টে গেলে বলে এখানে আসতে, এখানে বলে এয়ারপোর্টে যেতে। আমরা সবাই পেরেশানিতে পড়তেছি, কিন্তু কাজ হচ্ছে না। এদিকে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সঠিক তথ্যের অভাবে বিমানবন্দরে গিয়েও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। 3 দিন যাবত হোটেল সোনারগাঁওতে গিয়ে সিরিয়াল দিয়ে ফিরে চলে আসছি, হোটেল বুকিং দিতে পারি নাই। এখন আবার ওনারা নতুন করে এখানে হোটেল বুকিংয়ের কথা বলে নিয়ে আসছে। আজকে যদি না যেতে পারি তাহলে আমার এই ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। কালকে ওখানে গেছি, বলতে আছে আজকে ফ্লাইট হলে যেদিন ফ্লাইট ওই দিনে দিতে হবে। সকালে গেছি, সরাসরি এয়ারপোর্ট চলে যান। আগামী 29 মে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চীনের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ টিকা দেওয়া হবে মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের। কোভিড চিকিৎসায় ইন্টার্ন চিকিৎসক ও নার্স সংকট মেটাতে তাদের সুরক্ষার কথাও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। পরে যাচাই বাছাই করে বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। মুজাহিদ শুভর রিপোর্ট। চলতি মাসের 12 মে ঢাকায় পৌঁছায় চীনের সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 25 মে থেকে এই টিকা দেয়া হবে মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ সহ ঢাকার 4টি কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে সিনোফার্মের টিকা। এরপর পর্যায়ক্রমে ঢাকার বাইরে 33টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ভ্যাকসিন পাবেন। গত 1 বছরে আমরা এমবিবিএস পরীক্ষাগুলো সময় মতন সব জায়গায় নিতে পারিনি, যার ফলে আমাদের ইন্টার্ন চিকিৎসকদের একটা বড় সংকট রয়ে গেছে। আমরা যদি তাদেরকে সুরক্ষিত করে হাসপাতালগুলোতে নিয়ে আসতে পারি, স্বাস্থ্যসেবা যেমন দিতে পারবো, আবার স্বাভাবিকভাবে আমরা অন্যান্য কাজেও তাদেরকে লাগাতে পারবো, সেটা একটা। আর একইভাবে নার্সদের ক্ষেত্রে আমরা ওইভাবেই চিন্তা করেছি। দীর্ঘদিন মেডিকেল পরীক্ষা বন্ধ থাকায় কোভিড হাসপাতালগুলোতে ইন্টার্ন চিকিৎসক ও নার্সের সংকট তৈরি হয়েছে। এই সংকট মেটাতেই এই সিদ্ধান্ত, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 37টা মেডিকেল কলেজে আমরা এই টিকা দেওয়াটা শুরু করব। 5th ইয়ারের স্টুডেন্টদেরকে আজকে কভার করে হলো, তাহলে তারপরের দিন নার্স যারা 4th ইয়ার আছে তাদেরকে দিলাম, তারপর দিন আবার 3rd ইয়ারের স্টুডেন্টকে দিলাম, তারপরে আবার 3rd ইয়ার নার্সকে দিলাম। এইভাবে আমরা অল্টারনেটলি দেওয়ার একটা প্ল্যান করেছি। আর কোনো কেন্দ্র যদি একসাথে 2টা গ্রুপকে দিতে পারে তারা দেবে। আপাতত বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা টিকা পাচ্ছেন না, তবে কলেজ প্রধানরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে যাচাই বাছাইয়ের পর টিকা প্রাপ্তির ব্যবস্থা করতে পারেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। একে তো গ্রীষ্মের শুরুতেই খুলনা নগর জুড়ে চলছে পানির জন্য হাহাকার, তার সঙ্গে ওয়াসার লবণাক্ত পানি ব্যবহার নিয়ে চরম বিপাকে পড়েছেন নগরবাসী। মধুমতি নদীর পানিকে দুষছে খুলনা ওয়াসা। এদিকে ঝাঁকঝোল পিটিয়ে নেয়া ওয়াসার 2,500 কোটি টাকার প্রকল্পই এখন প্রশ্নবিদ্ধ। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। 2018 সালে খুলনা ওয়াসা পাইপলাইনের মাধ্যমে নগরবাসীকে পানি সরবরাহ নতুনভাবে শুরু করে, কিন্তু 3 বছর যেতে না যেতেই বিধিবাম। ওয়াসার সরবরাহকৃত পানিতে এখন মাত্রাতিরিক্ত লবণাক্ততা দেখা দিয়েছে, ফলে চর্মরোগ এবং চুল পড়ে যাওয়া সহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে নগরবাসী। এছাড়া সেবা না দিয়েই নিজেদের ইচ্ছামতো বিলের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগও ওয়াসার বিরুদ্ধে। বর্তমানে বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদী থেকে সংগ্রহের পর পরিশোধন করে প্রতিদিন নগরীতে 3.5 কোটি লিটার পানি সরবরাহ করছে খুলনা ওয়াসা। এছাড়া ভূগর্ভের 48টি পাম্পের মাধ্যমে 2.5 কোটি লিটার পানি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। পানির বিল নিয়মিত ঠিকই সবাইকে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু পানিতে দুর্গন্ধ এবং এক কথায় সেটা ব্যবহারের অনুপযোগী। বাসায় যে ওয়াসার লাইনে যে পানিটা আসে ওইটা আসলে খাওয়ার উপযোগী না। গোসল করলে ওটা গায়ে চুলকানো, চুল পড়ে যাচ্ছে, না পারে আমাদের সাবমার্সার বসানো হয়েছে। লবণাক্ততা আরও বাড়লে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা নাগরিক নেতার। আমরা বিশুদ্ধ পানি চাই, কিন্তু যে পানিটি দেওয়া হচ্ছে এতে
খুব বেশি হলে ডোমেস্টিক ইউজ ছাড়া কিন্তু কোনো ইউজ করা সম্ভব নয়। তবে ওয়াসা বলছে 2008 সালের প্রকল্পটির প্রাক সম্ভাব্যতা জরিপে শুষ্ক মৌসুমে মধুমতির পানিতে লবণাক্ততা ছিল না, তবে এখন লবণাক্ততার মাত্রা অস্বাভাবিক বেড়েছে। যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিলে যাতে আগামীতে এই ধরনের সমস্যাটা একেবারে ন্যূনতম পর্যায়ে রাখা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2,500 কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করে খুলনা ওয়াসা। নগরীতে ওয়াসার গ্রাহক রয়েছে প্রায় 38,000। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের ফুটবলের খবর। কন্ডিশনিং ক্যাম্পের জন্য আজ যাওয়ার কথা ছিল সৌদি আরবে, কিন্তু হঠাৎ খবর আসে কোয়ারেন্টাইন জটিলতায় যাত্রা স্থগিত। এমন পরিস্থিতিতে চরম হতাশ বাংলাদেশ দলের কোচ ও ফুটবলাররা। দলের ম্যানেজার বলছেন, দু দেশের সময়ের ব্যবধানের কারণেই চিঠি পেতে দেরি হয়েছে। জেমিডের হতাশা অমূলক নয়। থাকার কথা সৌদি আরবের বিমানে, কিন্তু সকাল কাটল গুলিস্তানে। বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনায় এগোচ্ছিলেন। কাতারে ওই 3 ম্যাচ খেলার আগে সৌদি আরবে কয়েকটা দিন কন্ডিশনিং ক্যাম্পে সারতেন শেষের প্রস্তুতি। কিন্তু আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগ মুহূর্তে ফুটবল ফেডারেশন জানায় যাওয়া হচ্ছে না, জটিলতা আছে কোয়ারেন্টাইন নিয়ে। অবশ্যই এটা হঠাৎ, যেহেতু সকালে আমরা নিউজটা পাইছি, তো একটু তো মন খারাপ হবে, কারণ সবাই রেডি ছিল যাওয়ার জন্য। তো আমাদের যে প্রস্তুতিটা, ম্যাচ খেলা দরকার, প্রস্তুতি সামনে যেহেতু বিগ ম্যাচ, তো সব কিছু মিলে কিন্তু যদি যাইতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। প্রশ্ন ওঠে, ফ্লাইট, হোটেল সবই তো ছিল চূড়ান্ত, তাহলে কেন এমন খবর এলো, তাও আবার একেবারে শেষ মুহূর্তে? এটা ফেডারেশন থেকে যোগাযোগ করেছে, তো আমার মনে হয় ওদের সাথে আমাদের একটা কিন্তু 3 ঘন্টার একটা ডিফারেন্সও আছে, এই কারণে হয়তো চিঠিটা পেতে একটু দেরি হতে পারে। আগামীকালও যদি না যাওয়া যায় তাহলে সৌদি আরবে যাওয়া অর্থহীন। 2 থেকে 3 দিন সেখানে অনুশীলন করে কি হবে, তার চেয়ে কাতারে আগেভাগে যাওয়া ভালো। আশা করি বাফুফে বিষয়টা ভেবে দেখবে। 25 ফুটবলারের মধ্যে এদিন উপস্থিত ছিলেন 21 জন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 59%। জেলাকে বিচ্ছিন্ন করে লকডাউন। সারা দেশে চলছে দূরপাল্লার যান, বাস, লঞ্চে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি, কাটেনি ভ্যাপসা গরম। দুর্যোগ প্রকট হবে না বলছেন প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সতর্কতা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।